ভারতবর্ষেও সবার কাছেই পরিষ্কার। আমি 5ই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। আচ্ছা, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা, আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। বেশ। তখন চার দিক থেকে মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক। এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। না, একটা কথা জিজ্ঞাসা করি, সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা, তারা জানতো না যে সেখানে আমি আছি। আচ্ছা, আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, বেসিন এগুলো তো লুটপাট করেছে সব। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এই কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, খুলে দাও যা হবে। তারপরে 7-8 জন ছেলে ঢুকলো। তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি নিয়ে। তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল, ছবি তুলছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনতো। কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল। এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। আচ্ছা, এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম। এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তা, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা ট্যাক্সি আসে, এটা ইজি বাইক, সেটা খালি ছিল, ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ে, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো
আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়, এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবে না। এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা। তো এটা হলো, ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাক, সে বেঁচে থাকাটাই সেদিন যেটা পরম সৌভাগ্যের বিষয়। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছে, ইট মোস্ট ইম্পর্টেন্ট। সেই সময় এই ছেলেরা যে কোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো। মানুষের রাস্তা, অসংখ্য মানুষ, সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন, মেরে ফেলতে পারতো। তো আজকে এটুকু বলে শেষ করি। না, কিন্তু আপনাকে মানে তারপরে আপনি কোথায় রইলেন? কেউ জানে না, আপনি প্রথম যাবেন। না, বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন? তারপরে তো আপনি মানে থাকলেন কি করে, মানে ওই রকম আমি পরিস্থিতি? বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা, আচ্ছা, কিছু একটা করা যায় কিনা, আচ্ছা, সংগঠিত করা যায় কিনা। আচ্ছা, বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য করতাম। মানে পেশাজীবীদের যে ক্ষোভগুলো আর কি, ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল। ঠিক ঠিক, বিশেষ করে গার্মেন্টস। ঠিক ঠিক। তো সে সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। তো এই চিন্তাতে 3 মাস পরে। আচ্ছা, এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে, এবং আমি তো নেত্রীর পরের স্থানটায় আপনার। আমার বিরুদ্ধে তখনই 212টা খুনের মামলার আমি আসামি হয়ে গেছি। তারপর এই অবস্থা অনেকেই বললো, আবার এখান থেকেও অনেক অনুরোধ ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি। এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস সার্জারি হয়েছিল, অনেকগুলো ওষুধ খেতে হয়, আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি। তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে 75-এ এখানে এসেছিলাম, তার বঙ্গবন্ধু, তারপর 100 নম্বর জেল হত্যা হলো, তারপরে কলকাতায় এসে 9 মার্চ ছিলাম। আচ্ছা, এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিলাম অনেক রাতে, ঢাকায় তখন কারফিউ, তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হয়। তারপরে এরপরে আবার 1/11 পরে তখনও জেল কেটেছিল। তো এই যে বঙ্গবন্ধু হত্যার পরে যে 9 মাস ছিলেন, তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে? না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি? আসছি, আমি তখন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম, তখন এসছেন। আমাদের ডেপুটি হাই কমিশনার বিজয় দিবসে আমাকে প্রধান অতিথি করেছিল। বেশ। তো একটা জিনিস বলছি, এই যে আপনি রইলেন, তো তারপরে তখন আর কোনো সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল, ওরা আর এটা ফাঁস করেনি? তাহলে কি আমি রাতে ওখান থেকে আবার। কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো, এটার কারণটা কি মনে হয় আপনার, যে ওরা যে আপনার প্রতি সদয় হলো, আপনাকে কোনো বাঁচালো? মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল, এরকম হতে পারে? আওয়ামী লীগের হলে তো আমি চিন্তা। ঠিকই। একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল, আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা, তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি। এটা মানে আমরা কথা মোটেই ঠিক না। আচ্ছা, আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে এই অভ্যুত্থান দমানোর জন্য। সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজু মজুমদার, ও ইউটিউবে কথা বলে, ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস 3 আগে। সেখানে ছাত্রলীগের নামই ছিল। বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগই যথেষ্ট, এ ধরনের কোনো বিষয় ছিল না আমার বক্তব্য। আর আমি পার্টির সেক্রেটারি, তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে, তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসছে, পার্টি অফিস, তারা গণভবন মুখে আক্রমণ শানাচ্ছে। তো সে সময় আমি কি আমাকে সেভ করবো না?
আমার দলকে সেভ করবো না, আমার নেত্রীকে সেভ করতে হবে না, তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব, সে দায়িত্ব আমি পালন করেছি। এটা যে কেউ করতো, আমি ওই জায়গায়, আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন। আপনারা 15 বছর ক্ষমতায় ছিলেন, এত বড় পার্টি, আপনারা দেশ তৈরি করেছেন, আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে? এটা কেন হলো? এটা একটা আকস্মিকতা। এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে, শেষ হয়েছে এক দফা। হ্যাঁ, কিন্তু এটা কি একদিনের পরিকল্পনায় হয়েছে নাকি দীর্ঘদিন ধরে? একটা ষড়যন্ত্রমূলক ঘটনা, একটা বিস্ফোরণ হয়ে গেল। সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল, এবং এটা ব্যর্থতা ছিল না একথা তো বলা যায়। আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি, ওই সময় 3 বারের জেনারেল সেক্রেটারি, আপনার উপরে দল, মানে আপনার নেত্রী আপনাকে, আমার নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমি কাজ করেছি। এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, এটা আমি আই এম নট ইমিউন ফ্রম মিস্টেকস। মানুষের ভুল হবে, সে ভুল ত্রুটি আমারও থাকতে পারে। আপনি নিজে কোনো ভুল মানে চিহ্নিত করেছেন যে এটা আপনার ভুল হয়েছিল? আমি কাজ করেছি, কাজ করলে ভুল হয়, চাঁদাবাজি করিনি, কমিশন খাইনি, পার্সেন্টেজ নেইনি, আমার মন্ত্রণালয়টা সবাই জানে। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পদায়ন করিনি, চাঁদাবাজি করিনি। আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে আমি নিজেকে সাব্যস্ত করতে পারি। আপনাদের সময়ের নির্বাচন, তারপরে মানবাধিকার হরণ, মানবতা বিরোধী অপরাধ, এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে। ডেফিনেটলি সব হয়তো সত্য নয়, কিন্তু আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ করেননি আর কি? এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে। দেখুন, আমরা এদেশকে যা কিছু দিয়েছি, যা কিছু করেছেন আমাদের নেত্রী, এটা কোনো তুলনা হয় না। এই ডেভেলপমেন্ট বাংলাদেশে কল্পনাই করা যায় না। 15 বছর আগের বাংলাদেশ, 15 বছর পরের বাংলাদেশ, দিন আর রাতের মতো পার্থক্য। আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে, যারা অমাবস্যা দেখে পূর্ণিমা, তারা সমালোচনা করবে। সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে। সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি, দেশের মাটিতে গিয়েও করবো যখন সময় আসবে। একটা বিষয় অনেকেই বলছেন, এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন, বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল, মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কি। কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায়, তাদের একটা সুখানুভূতি আছে। আমাকে 3 বার সেক্রেটারি করলো, এটাও অনেকের পছন্দ হওয়ার তো কথা না। আর আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিযোগিতা ছিল, এটা এখনো আছে। আমি যখন হয়েছি তখনও ছিল। কাজে এটা 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 অবাস্তব কোনো কিছু না। এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম, এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এখানে দলের অভ্যন্তরেও প্রতিদ্বন্দ্বিতা ফলে এ ধরনের কিছু আনপ্লেজেন্ট কিছু ঘটনা ঘটতে পারে। আপনার নীরবতার তাহলে কারণটা কি ছিল? হ্যাঁ, আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন, এবং উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন আমার অসুস্থতা নিয়ে। তিনি ভেবেছেন এই অবস্থা আমি দেশে ছিলাম, বলে যে তুমি টোটাল চেক আপ করো, এখন তোমার অন্য কিছু করতে হবে না, পারলে কিছু লেখো,
71 থেকে হুম এদেশ নিয়ে লেখো, হুম সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও হুম তোমার চোখে যা দেখেছো হুম এগুলো নিয়ে লেখালেখি করো। কখন কি করতে হবে আমি বলবো না। হুম আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করিনি, হুম কারণ উনি যেখানে আছেন হুম সেখানে আমার হাই সিকিউরিটি জোনে, হুম সেখানে আমি কেন হুম দেখা করতে চাই? উনি হুম যখন প্রয়োজন তখন আমাকে বলবেন। হুম আর আমি ভালো করেছি কি মন্দ করেছি হুম তার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন হুম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুম তিনি সবকিছু জানেন, হুম আমার জীবন, আমাদের কর্মধারা। কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইঁদুর দৌড় আর কি, যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না, এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি ইঁদুর দৌড়, এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর। এই কামরা কামড়ি, এটা অসুস্থ রাজনীতি। হুম এখনো আমরা দেশের বাইরে, হুম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হুম সে ক্ষমতা কখন পাবো হুম সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের ভাবা দরকার। হুম দলে কে কি হবে হুম দেশ নিয়ে, দেশে সেটা ঠিক করা দরকার। সেটা তো এখন এখানে বসে হুম আমরা কামড়া কামড়ি করলে হুম তাতে আমাদের কি ক্ষতি? হুম এখনো আমাদের সবার লক্ষ্য হুম আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় হুম আমাদের দেশকে আমরা নিয়ে যাব। আপনারা এবং আপনারা কি আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন? আমি শতভাগ আশাবাদী। এইটা কেন? আমি আরো অনেকের মুখে শুনছি, এর কারণটা কেন আপনারা মনে করছেন? আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ, হুম আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন, সবাই বলবো, বেশিরভাগ মানুষ বলবে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো চালিয়েছে, শেখ হাসিনাকে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা, হুম আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আদর্শ, এসব আমাদের এই জায়গায় আমাদের প্রত্যাবর্তন করতে হবে। কিন্তু একটা মিস্টার কাদের, আমি একটা জিনিস বলি, মানে ভারত সরকার ছাড়া আর কোনো মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না। মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না। মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদাজেদি বা ইয়ের জায়গা তৈরি হলো, মানে আওয়ামী লীগ কি একটু না, একঘরে আমরা হয়ে যাচ্ছে কারোর না? সাথে জেদাজেদি করবো? ভারত আমাদের দুঃসময়ের বিশ্বস্ত বন্ধু। হুম সংকটে আমরা বারবার হুম ভারতের কাছে ছুটে এসেছি। হুম এখানে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। হুম আমরা কারো বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছি না, হুম কারো সমালোচনা করছি না। বেশ। আমরা এখন আমাদের দেশকে, হুম যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি, হুম যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, হুম সেই শিকড়ে আমাদের ফিরে যেতে হবে। কিন্তু তার জন্য সেটি তো আমাদের চিন্তা। আমরা কারো বিরুদ্ধে নেই, কারো সমালোচনা করি। কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার দেখুন, করতে হবে। ভারতে বসে আমি ক্ষমা প্রার্থনা কেন করব? আমি আচ্ছা দেশে গিয়ে করব। আচ্ছা। আমার ভুলের জন্য, হুম আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন, হুম তিনি দেশবাসীকে বল, হুম এখান থেকে বলা কি ঠিক? হুম থ্যাংক আচ্ছা। ইউ।